অনেকের মনে এরকম কিছু প্রশ্ন থাকে যে সরকার তো যত খুশি টাকা ছাপাতে পারে, তাহলে সরকার দিনরাত টাকা ছাপিয়ে সবার দরিদ্রতা কেন দূর করে দিচ্ছেন না? $1 সমান যে 83 টাকা, এই সিদ্ধান্তটা কে নিচ্ছে? আর যদি কেউ সিদ্ধান্তটা নিয়েও থাকে তাহলে আমরাই বা সেটা মানছি কেন? আর অতীতে কি এমন ঘটেছিল যে সমস্ত দেশ তাদের নিজস্ব মুদ্রা বা কারেন্সিকে বাদ দিয়ে মার্কিন ডলারকে আন্তর্জাতিক মুদ্রা বানাতে রাজি হয়েছিল? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মানুষ কেনই বা এই গাছের ছাল দিয়ে তৈরি একটা কাগজের টুকরোর জন্য অফিসে দোকানে গিয়ে 8-9 ঘন্টা করে কাজ করা শুরু করে? এই সব কিছুর উত্তর লুকিয়ে আছে একটাই প্রশ্নের মধ্যে, সেটা হলো টাকা জিনিসটা কি এবং এটা কোথা থেকেই বা এলো। তো চলুন আজকে জেনে নিই এই টাকার বিবর্তনের ইতিহাস। আমি সুরজিৎ রয়েছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন মন্ডল ক্লাসরুম। আচ্ছা, আপনি যখন একটা সেকেন্ড হ্যান্ড জিনিস বিক্রি করেন তখন আপনি কিভাবে তার দাম ঠিক করেন? মনে করুন আপনার একটা পুরনো মোবাইল আছে, আর আপনি একদিন ভাবলেন সেটা বিক্রি করে দেবেন এবং আপনি সেটার দাম রাখলেন 100 টাকা। এরপর তার পরদিন দেখলেন সেই মোবাইলটি কেনার জন্য আপনার বাড়ির সামনে 1000 জন লোক এসে হাজির। এই অবস্থায় আপনি কি করবেন? নিশ্চয়ই মোবাইলটির দাম বাড়িয়ে 500 টাকা করে দেবেন। এবং তারপরেও যদি ওই 1000 জন লোকের মধ্যে 100 জন আপনার মোবাইলটি কিনতে প্রস্তুত থাকে, তবুও আপনি দাম বাড়াতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তি আপনার দেওয়া দামে সেটিকে কিনতে আগ্রহী হয়। আমাদের বিশ্বে কোনো জিনিসের দাম নির্ধারণ ঠিক একইভাবে হয়ে থাকে এবং এই পদ্ধতিটিকে বলা হয় ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ধরুন আপনি একটা ফলের দোকানে গিয়ে দেখলেন সেখানে আপেলের দাম বেশি আর কলার দাম কম। তার মানে এটা নয় যে আপেলগুলো তাজা এবং আপেলগুলোর রং খুব ভালো। এটির খুব সাধারণ মানে হচ্ছে আপেলের ডিমান্ড বেশি, যে অনুযায়ী তার সাপ্লাই নেই। আপনারা মাঝে মাঝে শুনে থাকবেন পেঁয়াজের দাম খুব বেড়ে গেছে, একদম আকাশ ছোঁয়া দাম। এটার মানে হলো বাজারে পেঁয়াজের অভাব হয়ে গেছে, আর পেঁয়াজের দাম যে ঠিক করছে সে ওটাই করছে যেটা আপনি আপনার সেকেন্ড হ্যান্ড মোবাইল বিক্রির সময় করেছিলেন। ধরুন একটি গাড়ি তৈরির কোম্পানি 100টি গাড়ি তৈরি করলো এবং প্রত্যেকটি গাড়ির 1 লক্ষ টাকা করে দাম ধার্য করলো। এখন যার টাকা আছে সে গাড়ি কিনে চালাবে, আর যার নেই সে বাইক অথবা সাইকেল নিয়ে কাজ চালিয়ে নেবে। এরপর ধরুন একদিন সরকার অনেক টাকা ছাপিয়ে সবাইকে দিয়ে দিল, বাজারে অনেক পয়সা চলে এলো। এই মতো অবস্থায় কী হবে? এখন তাহলে 100 জনের জায়গায় 1000 জন গাড়ি কিনতে আসবে, কারণ সবার কাছেই পয়সা চলে এসছে। এখন গাড়ি তৈরির কোম্পানিটি ওটাই করবে যেটা আমরা করেছিলাম আমাদের সেকেন্ড হ্যান্ড মোবাইলটি বিক্রি করার সময়। তারা গাড়ির দাম বাড়াতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত ওই 1000 জনের মধ্যে 100 জন লোক ওই গাড়িগুলি কেনার জন্য প্রস্তুত হয়। জিম্বাবুয়ে বলে একটি দেশ আছে, তারা ঠিক একবার এই জিনিসটাই করেছিল তাদের দেশের অর্থনীতি ঠিক করার জন্য। তারা প্রচুর পরিমাণে টাকা ছাপিয়ে তাদের দেশবাসীর মধ্যে বিলিয়ে দেন। তার ফলে দেশের অর্থনীতি ঠিক হওয়া তো দূরের কথা, তাদের অর্থনীতি একেবারে নষ্ট হয়ে পড়েছিল। আর সেই সময় ওখানকার লোকেদেরকে বস্তায় করে টাকা ভরে ভরে বাজারে জিনিস কিনতে যেতে হতো। বাচ্চারা এত এত টাকা নিয়ে বাজারে চকলেট কিনতে যেত। তাহলে এটা আমরা বুঝলাম, সরকার যত টাকা ছাপাবে জিনিসপত্রের দাম ততই বাড়বে, যেটাকে আমরা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বলে থাকি। একটা দেশের আসল লাভ তখনই হয় যখন দেশের সম্পদ বাড়ে। আবার এমন নয় যে একটা জিনিসের দাম বেড়ে গেলেই ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হয়ে যাবে। মুদ্রাস্ফীতি তখনই হয় যখন ওভারঅল গুডস অ্যান্ড সার্ভিসেসের দাম বাড়ে। আর প্রকৃতপক্ষে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হওয়ার মানে হলো আপনার সঞ্চিত টাকার ভ্যালু কমে যাওয়া। 5% মুদ্রাস্ফীতি কথাটির অর্থ হলো এখন যে জিনিসটি আপনি 100 টাকায় পাচ্ছেন, আগে হয়তো সেটা 95 টাকায় পাওয়া যেত। আপনি যদি ঐতিহাসিক তথ্য দেখেন তাহলে দেখতে পাবেন যে কিভাবে এই মুদ্রাস্ফীতি মানুষের পকেটকে খালি করেছে, এবং এই কারণেই লোকেরা এখন বিভিন্ন উপায়ে বিনিয়োগ করতে বেশি পছন্দ করেন, যেমন সোনাদানা, জমি জায়গা ইত্যাদি। এবং সব ক্ষেত্রেই ঘুরে ফিরে সেই একই জায়গায় এসে দাঁড়ায়, সেটা হলো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এটা জানা যে টাকা জিনিসটা কি। গোটা পৃথিবীতে যদি আপনি দেখেন, আপনাকে কেউ কখন টাকা দেয়? যখন আপনি তাকে কোনো ভ্যালু দেন বা তার কোনো কাজ করে দেন। একজন দোকানদারও তখনই টাকা পায় যখন সে বিনিময়ে কিছু ভ্যালু দেয়। তাহলে আমরা বলতেই পারি মানি ইজ ইকুয়াল টু ভ্যালু। আগেকার দিনে যখন এই টাকা বলে কোনো বস্তু ছিল না, তখন মানুষ বিভিন্ন ধরনের শস্য যেমন চাল, গম, গৃহপালিত পশু ইত্যাদির দ্বারা লেনদেন করে নিত। ধীরে ধীরে মানুষ এমন কিছু ব্যবহার করা শুরু করলো যা দীর্ঘ সময় পর্যন্ত নষ্ট না হয়, যেমন সোনা। কিন্তু পরবর্তী সময়ে এই সোনা নিয়ে যাতায়াত করা বা কোন সোনা কতটা খাঁটি তা নির্ণয় করা এসব খুব সমস্যা হয়ে পড়ে। তখন সরকার সবাইকে একটা অপশন দেয় যে সোনা নিয়ে যাতায়াত করার কোনো প্রয়োজন নেই, আপনি আপনার সোনা সরকারের কাছে জমা রাখতে পারেন। সরকার আপনার সোনার সমস্ত নিরাপত্তার দায়িত্ব নেবে এবং বিনিময়ে আপনাকে একটা রসিদ দেবে যার ভ্যালু আপনার রাখা সোনার সমান, যেটাকে প্রমিসারি নোটও বলা হয়। এবং ওই রসিদ দিয়ে আপনি কেনাবেচা করতে পারবেন। পরবর্তীতে ওই রসিদটি কাগজের টাকায় রূপান্তরিত হয়েছিল। এই টাকার নিজস্ব কোনো মূল্য নেই, এটি একটি কাগজের টুকরো মাত্র। কিন্তু সরকার যখন আপনাকে এই আশ্বাস দেয় যে এই নোটটি ভারতের যে কোনো জায়গায় জমা দিলে এইটিতে যে পরিমাণ লেখা আছে আপনি এতটাই মূল্য পাবেন, তখন এর ভ্যালু বেড়ে যায়। একটি সাধারণ কাগজ এবং টাকার মধ্যে পার্থক্য হলো ভারতের গভর্নর টাকার মধ্যে সই করে আপনাকে টাকার সমপরিমাণ মূল্য দেওয়ার প্রতিশ্রুতি দেন,
এবং এই প্রতিশ্রুতির এতটাই ভ্যালু যে তা ভারতের সবাই বিশ্বাস করে। যখন ডিমনিটাইজেশন হয়েছিল তখন সরকার 500 এবং 1000 টাকার নোট থেকে তার দেওয়া প্রতিশ্রুতি ফিরিয়ে নিয়েছিল এবং তা করার পরই 500 এবং 1000 টাকার নোটগুলি কাগজের টুকরোতে পরিণত হয়। এই টাকার সাহায্যে দেশের ভেতরে লেনদেন তো ঠিক আছে, কিন্তু দেশের বাইরে ব্যবসা কী করে হবে? আমেরিকা ও ভারত যখন একে অপরের সাথে বাণিজ্য করবে তখন কিভাবে বাণিজ্য হবে? ধরুন আপনি আমেরিকাতে কিছু কিনতে যাচ্ছেন এবং কেনাকাটা করার পর আপনি তাকে বললেন, এই লাল রঙের নোটটা নিন, আমরা একে টাকা বলি, আমাদের গভর্নর এতে প্রতিশ্রুতি দিচ্ছে। তাহলে সে নিতে রাজি হবে কেন? আর আমরাই বা তাদের ডলার নেব কেন? আর ধরুন কোনো পরিস্থিতিতে আমরা তাদের ডলার নিয়েও নিলাম, সেটা দিয়ে করবোটা কি? সেই সময় প্রতিটি দেশেরই একই সমস্যা ছিল। তখন কোনো একটি এমন মুদ্রা বা কারেন্সি ছিল না যার উপর প্রতিটি দেশের আস্থা ছিল। এখন ধরুন আপনি আমেরিকা থেকে মার্কিন ডলার কিনেছেন, এখন আপনি রাশিয়া থেকে কিছু কিনতে চান, এখন রাশিয়া বলছে আপনার মার্কিন ডলার নেব না। তার মানে তো এটা হলো যে মার্কিন ডলার শুধুমাত্র আমেরিকার সাথে লেনদেনের জন্যই কাজে আসবে, কারণ তখন এমন কোনো একটি কারেন্সি বা মুদ্রা ছিল না যার উপর সবার আস্থা ছিল। তার মানে ব্যাপারটা ঠিক কিছুটা এমন হলো যে গ্রোসারির দোকানদার আপনার কাছে এক রকমের টাকা চাইছে, ওষুধের দোকানে ওষুধ কিনতে যাচ্ছেন, সেখানে ওষুধের দোকানদার আপনার কাছে একটা অন্য রকমের টাকা চাইছে। তাহলে তো আপনাকে সব ধরনের টাকায় রোজগার করতে হবে। কিন্তু তখনকার সময় একটা জিনিস খুব ভালো ছিল যে সমস্ত দেশগুলি গোল্ড এবং সিলভারের উপর খুব ট্রাস্ট করতো, কিন্তু লেনদেনের জন্য সোনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে ট্রাভেল করা খুবই সমস্যা ছিল। তাই এই সমস্যার সমাধানে নিয়ে আসা হয় গোল্ড স্ট্যান্ডার্ড। এক্ষেত্রে যেটি করা হয়েছিল সেটি হলো কোনো দেশের মুদ্রাকে সেই দেশে থাকা সোনার সাথে সংযুক্তিকরণ করা হয়। এই সংযুক্ত করার মানে কি? ধরুন ইন্ডিয়া ঘোষণা করলো 1 গ্রাম সোনার দাম 20 টাকা। তার মানে যদি কেউ 20 টাকা নিয়ে আসে তিনি 1 গ্রাম সোনা কিনতে পারবেন, আবার যদি কেউ 1 গ্রাম সোনা নিয়ে আসে তিনি তার 20 টাকা দাম পাবেন। আর ধরুন এরকমভাবে আমেরিকা ঘোষণা করলো 1 গ্রাম সোনার দাম $2 থাকবে। তাহলে এই সোনার উপর ভিত্তি করে আমরা বলতেই পারি যে আমেরিকার $2 সমান ভারতের 20 টাকা। অতএব অটোমেটিক্যালি তখন আমেরিকার $1 ইন্ডিয়ার 10 টাকার সমান হবে। তারপর যখন এই নিয়মে উভয় দেশ ব্যবসা বাণিজ্য করতো তখন তাদের আর কোনো অসুবিধা হতো না, কারণ আমেরিকা জানতো যে যদি আমি যে কোনো সময় 10 টাকা নিয়ে ইন্ডিয়ার কাছে যাই আমি 1 গ্রাম সোনা পাবো, আর ইন্ডিয়াও জানতো যদি আমি যে কোনো সময় $2 নিয়ে আমেরিকাতে গিয়ে পৌঁছাই তাহলে আমিও 1 গ্রাম সোনা পাবো। তাহলে আর কোনো অসুবিধাই রইল না। কিন্তু আবার এমনটাও যেন না হয় যে ইন্ডিয়া কিছু ডলার নিয়ে আমেরিকাতে গিয়ে দেখলো তাদের কাছে সেই পরিমাণ সোনা নেই যে পরিমাণ ডলার ইন্ডিয়া জমা করছে তা দেওয়ার মতো। তাই এই ঘটনা এড়াতে তখন একটি নিয়ম বানানো হয়েছিল যে কোনো দেশ এতটাই নোট ছাপাতে পারবে সেই দেশের কাছে যে পরিমাণ সোনা আছে, কারণ কোনো দেশ যদি নোট ফেরত দিয়ে সোনা নিতে চায় তাহলে সেই দেশের সোনা দেওয়ার মতো অবস্থানে থাকতে হবে। তখন থেকে ঠিক এইভাবেই দেশগুলি নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য চালাতো। প্রকৃতপক্ষে লেনদেন হতো সোনাতে, আর মুদ্রা বা কারেন্সি ছিল শুধুমাত্র একটি মাধ্যম মাত্র। এখন আপনারা হয়তো বলবেন যে গোল্ড স্ট্যান্ডার্ড সিস্টেমটি যদি এতটাই সঠিক ছিল তবে কেন এটি পরবর্তীকালে বাতিল হয় এবং তার পরিবর্তে ডলারকেই বা কেন স্বীকৃতি দেওয়া হয়? তার কারণ হলো যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তখন প্রত্যেকটি দেশকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে অনেক অনেক অস্ত্র কিনতে হয়েছিল। এই সময় একটা বড় অর্থ সংকট সব দেশের মধ্যেই দেখা দেয়, কারণ সমস্ত দেশ তাদের সোনার উপর ভিত্তি করে যে কারেন্সি ছিল তা দিয়ে অস্ত্র কিনতে শুরু করেছিল এবং ধীরে ধীরে সোনা আমেরিকাতে পৌঁছাতে শুরু করেছিল, কারণ সেই সময় আমেরিকাই ছিল অস্ত্রের প্রধান রপ্তানিকারক। প্রথম বিশ্বযুদ্ধ শেষের পর দেশগুলি অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল। তখন দেশগুলির কাছে না ছিল কোনো মুদ্রা আর না ছিল কোনো পর্যাপ্ত পরিমাণে সোনা, কারণ বেশিরভাগ সোনা এবং মুদ্রা তারা খরচ করে ফেলেছিল বিশ্বযুদ্ধ চলাকালীন অস্ত্র কিনতে। তাহলে যদি দেশের কাছে সোনাই না থাকে তাহলে ব্যবসা বাণিজ্য হবে কিভাবে? এত সব কিছুর পরও দেশগুলি চেষ্টা করছিল এই আর্থিক সংকট থেকে বেরিয়ে আসার, কিন্তু তার পরপরই শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং এই যুদ্ধটি ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ ছিল। আর এই যুদ্ধ চলাকালীন সমস্ত দেশগুলি আস্তে আস্তে ঋণে জর্জরিত হয়ে পড়েছিল এবং সেই সুযোগে আমেরিকাও প্রচুর পরিমাণে দেশগুলিতে অস্ত্র সরবরাহ করার সুযোগ পায়। এইভাবে বাকি দেশগুলিতে সোনার রিজার্ভ কমতে থাকে, আর তখন আমেরিকার কাছে দুনিয়ার সব থেকে বেশি সোনার রিজার্ভ হয়ে যায়, যা প্রায় টোটাল সোনার 80%। তার ফলে মুদ্রার সাথে সোনা সংযুক্ত করে যে বাণিজ্য পদ্ধতি শুরু করা হয়েছিল তা আর সম্ভব হচ্ছিল না, কারণ দেশে যখন সোনাই নেই তাহলে কিসের উপর বেশ করে নোট ছাপানো হবে। তাই এই সমস্যার সমাধানের জন্য সমস্ত দেশ 1944 সালে একটি মিটিং করে যার নাম দেওয়া হয় ব্রিটেন উড কনফারেন্স, এবং এই মিটিংয়ে IMF এবং IBRD এই দুটি অর্গানাইজেশন বানানো হয়। IBRDর কাজ ছিল যে দেশগুলি যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অর্থনৈতিকভাবে সাহায্য করা, যেটিকে আমরা এখন ওয়ার্ল্ড ব্যাংক হিসাবেও জানি। আর IMF দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের ব্যাপারগুলি দেখত। আজকের দিনেও যদি কোনো দেশ অর্থনৈতিকভাবে বিপাকে পড়ে তখন ওই দুটি সংস্থা সাহায্যের জন্য সবার আগে এগিয়ে আসে। এবং ওই মিটিংয়ে ঠিক হয় যে দেশের কাছে পর্যাপ্ত পরিমাণে সোনা নেই তারা চাইলে আমেরিকান ডলারে লেনদেন করতে পারবে। এবার কথা হলো সোনার পরিবর্তে মার্কিন ডলারই কেন, অন্যান্য মুদ্রাই কেন নয়? কারণ সেই সময় আমেরিকাই একমাত্র দেশ যাদের কাছে এত সোনা ছিল যে তারা সমপরিমাণ ডলার ছাপিয়ে সারা পৃথিবীতে সার্কুলেট করতে পারবে, এবং একই দিনে তারা এটাও ঘোষণা করেছিল যে কেউ আমাদের কাছে ডলার এনে সোনা পেতে পারে বা সোনা এনে ডলার পেতে পারে, এবং তারা 1 আউন্স সোনার মূল্য রাখে $35।
এরপর সব দেশই কোনো না কোনো দিক থেকে সম্পদশালী। যেমন কোনো দেশে খাদ্যশস্য ভালো হয়, তো কোনো দেশে প্রচুর পরিমাণে তেলের ভাণ্ডার রয়েছে। তো এই ক্ষেত্রে সমস্ত দেশগুলি তাদের নিজেদের সম্পদ আমেরিকাকে রপ্তানি করে তাদের ডলার সঞ্চয় করতে পারবে। আর এখন ডলার সঞ্চয় করা মানেই সোনা সঞ্চয় করা, কারণ ডলারকে যে কোনো সময় সোনাতে কনভার্ট করা যাবে। এই সিদ্ধান্তের ফলে সমস্ত দেশ তাদের অর্থনীতিকে শক্ত করার একটি খুব ভালো উপায় পেয়ে যায়। এর ফলে আমেরিকান ডলার আস্তে আস্তে দেশের রিজার্ভ কারেন্সিতে পরিণত হয়েছিল এবং তখন এটি একটি আন্তর্জাতিক মুদ্রার মতো কাজ করা শুরু করে। এবং পরবর্তীতে আমেরিকার সঙ্গে ভিয়েতনামের একটি যুদ্ধ হয় এবং তার ফলে আমেরিকার অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। এবং আমেরিকাও ঠিক একই ভুল করে যে ভুলটি বাকি দেশগুলি করেছিল বিশ্বযুদ্ধের সময়। তারা নিজের দেশের সঞ্চিত সোনার তুলনায় বেশি ডলার ছাপিয়ে ফেলে এবং এদিকে বাকি দেশেরও অর্থনীতি আস্তে আস্তে উন্নত হচ্ছিল। তাই 1965 সালে ফ্রান্সের প্রেসিডেন্ট চার্লস ডি গ্যালিও মার্কিন ডলার দিয়ে জাহাজে করে সোনা ফেরত নিয়ে আসেন এবং ধীরে ধীরে দেশের বাকি অংশও একই জিনিস অনুসরণ করতে থাকে এবং তখনও সোনার মূল্যের চেয়ে বেশি মার্কিন ডলার সারা বিশ্বে ঘোরাঘুরি করছিল। তার সাথে আমেরিকার সোনার রিজার্ভও খুব দ্রুত কমে আসছিল। তাই 1971 সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ডলারের সাথে সোনার যে একটা লিঙ্ক ছিল তা সরিয়ে ফেলেন। তার মানে হলো এরপর সোনাকে ডলারে আর ডলারকে সোনাতে কনভার্ট করা যাবে না, যাকে নিক্সন শকও বলা হয়। এটি সারা বিশ্বের জন্য একটি বড় ধাক্কা ছিল, কিন্তু তখনও সমস্ত দেশের কাছে প্রচুর পরিমাণে ডলারের রিজার্ভ ছিল। তাই বাধ্যতামূলকভাবেই সেই দেশগুলিকে ডলারে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে হয়। এখন কথা হলো কিছু মুদ্রার ভ্যালু কম আর কিছু মুদ্রা বা কারেন্সির ভ্যালু বেশি হয় কেন, আর এটা নির্ধারণই বা কে করে? যেমন 1947 সালে $1 1 টাকার সমান ছিল। তাহলে এমন কি হলো যে আজকের দিনে $1 সমান 83 টাকা? কারণ এই সব নির্ভর করে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর। প্রত্যেক দেশেরই একটি করে মুদ্রা রয়েছে। যখন আপনি সেই দেশে গিয়ে কিছু কিনবেন বা কোনো পরিষেবা নেবেন, তখন আপনাকে সেই দেশের মুদ্রার সাহায্যে তা করতে হবে। আপনি যখন কোনো দেশে যান তখন প্রথমে আপনাকে এক্সচেঞ্জ থেকে সেই দেশের মুদ্রার সাথে নিজেদের দেশের মুদ্রার পরিবর্তন করতে হয়, তারপর আপনি সেই দেশের কোনো কিছু কেনাকাটা করতে পারবেন। এমনকি আপনি যখন অনলাইনে ইউএস বা ইউরোপীয় পণ্য ক্রয় করেন, তখন প্রথমে আপনাকে US ডলার বা ইউরো কিনতে হবে, বিনিময়ে আপনাকে আপনার ভারতীয় টাকা দিতে হবে, যাকে আমরা এক্সচেঞ্জও বলি, এবং তারপরে আপনি সেটা কিনতে পারবেন। আর এই বিষয়টি আমরা বুঝতে পারি না, কারণ ব্যাক এন্ডে ব্যাংক এই কাজগুলি করতে থাকে। এখন যে দেশ বেশি মূল্যবান পণ্য তৈরি করে বা যে দেশের সম্পদ বা পরিষেবার চাহিদা যত বেশি, সেই দেশের মুদ্রার ভ্যালু বেশি হয় বাকি দেশের তুলনায়। কারণ বাকি দেশগুলিকে তাদের প্রয়োজনের তাগিদে নিজেদের মুদ্রা দিয়ে তাদের সেই দেশের মুদ্রা কিনতে হয়। তার ফলে বিশেষভাবে সেই দেশের মুদ্রার ভ্যালু বেড়ে যায়। আর ভ্যালু বেড়ে যাওয়ার অর্থ হলো সেই দেশের কারেন্সি বা মুদ্রার রেট ঊর্ধ্বমুখী হবে। যদি একটি ব্রেডের প্যাকেট ইন্ডিয়াতে 10 টাকায় বিক্রি হয় আর ওই সেম ব্রেডের প্যাকেটটি যদি আমেরিকায় $20 বিক্রি হয়, তাহলে এক্ষেত্রে এক্সচেঞ্জ রেটটি হলো 10/20। আবার এই এক্সচেঞ্জগুলি বিভিন্ন ধরনের হয়ে থাকে। এখন আমি যে ব্রেডের উদাহরণটি বললাম, এটিকে ফ্লোটিং এক্সচেঞ্জও বলা হয়, যেখানে চাহিদা এবং সরবরাহের ভিত্তিতে হার পরিবর্তন হয়। দ্বিতীয়টি হলো ফিক্সড এক্সচেঞ্জ। এক্ষেত্রে দুটি দেশ নিজেদের মধ্যে এক্সচেঞ্জের হার ঠিক করে রাখে, যেমন সৌদি এবং আমেরিকার মধ্যে নির্ধারিত আছে। যেমন $1 সমান থাকে 3.75 সৌদি রিয়ালের সমান। এটির চাহিদা এবং সরবরাহের সাথে কোনো সম্পর্ক নেই। আর তৃতীয়টি হলো ম্যানেজ এক্সচেঞ্জ। এক্ষেত্রে একটি রেঞ্জ নিজেদের মধ্যে ঠিক করে নেওয়া হয়, অর্থাৎ দুটি দেশ যদি 3 থেকে 5-এর মধ্যে একটি রেঞ্জ ঠিক করে রাখে, তাহলে এক্ষেত্রে ডিমান্ড এবং সাপ্লাইয়ের ভিত্তিতে রেট পরিবর্তন হবে ঠিকই, তবে তা কখনো 3-এর নিচে যাবে না, আবার কখনো 5-এর উপরেও যাবে না। তো যাই হোক, আজকে আমরা জানলাম সরকার কেন প্রচুর পরিমাণে টাকা ছাপিয়ে সবার মধ্যে বিলিয়ে দেন না, এবং বিলিয়ে দিলেও কি হতে পারে। তো চলুন আজকের মতন এখানেই শেষ করা যাক। আর ভিডিও ভালো লাগলে মণ্ডল ক্লাসরুমের সঙ্গে যুক্ত হয়ে আমাদের সাথে থাকতে পারেন।